ও যখন বাড়ি ফিরল, সেটা ছিল খুবই রোমাঞ্চকর। ওর উত্তেজনা আমি কোনোদিন ভুলব না। আর আমরা সঙ্গে, সঙ্গে একটা ল্যাবরেটরিতে গিয়ে ওগুলোর একটার পরীক্ষা করালাম। আর এখানে দেখতে পাচ্ছেন, সেটা ৯৫.৭২% হিসেবে পরীক্ষিত হয়েছে। খাঁটি সালফার ও অন্যান্য উপাদানের এই মিশ্রণটি অত্যন্ত উচ্চ তাপের আগুন তৈরি করত। আর এর একটি উপাদান ছিল ফসফরাস, যা তুমি জানো। জ্বলে ওঠে। ভালো কিছু না। কিন্তু তুমি এই ছাইয়ের অংশে, এই ছবিতে দেখতে পারো অনেকগুলো সালফার বা ব্রিমস্টোনের ক্যাপসুল ছাইয়ের মধ্যে ফেটে গেছে। তুমি দেখতে পারো ওগুলোর একটিতে এখনো ব্রিমস্টোন তার জায়গায় আছে। আর যেমনটা তিনি ব্যাখ্যা করেছিলেন, এই সবগুলোই শহরগুলোর ধ্বংসের সময় স্ফটিকের মতো এক ক্যাপসুলে আবদ্ধ ছিল। ক্যাপসুলটি ব্রিমস্টোনের বোলাটিকে সিল করে রেখেছিল এবং সেগুলো সংরক্ষিত ছিল যাতে আমরা আজও বাইবেলের কাহিনীর প্রমাণ দেখতে পারি। রন বিভিন্ন আকারের ব্রিমস্টোন খুঁজে পেয়েছিলেন, তাই আমরা জানি না ওগুলো যখন পড়েছিল তখন ঠিক কত বড় ছিল, তবে ওগুলো নিশ্চয়ই বেশ বড় ছিল, কারণ তিনি বেশ কয়েকটি খুব বড় ব্রিমস্টোন পেয়েছিলেন। এখন এখানে এই সালফারের ক্যাপসুলগুলোর একটি আছে, যা এই উপাদানের মধ্যে আটকে আছে। আর আপনি যদি ভালো করে দেখেন, তাহলে আপনি প্রচুর পরিমাণ সালফার দেখতে পাবেন, একেবারে গাড়িনের মাঝখানে। আর এই বিশেষটি শুধুমাত্র খাঁটি সালফারেই ধরা, এবং এই ছাইয়ের স্তূপগুলোতে, যা সমতলের শহরগুলোর অবশিষ্টাংশ, সেখানে লাখ লাখ এমন ক্যাপসুল ছড়িয়ে আছে। আগুন আর ব্রিমস্টোন। আমরা এটি খুঁজে পেয়েছিলাম এবং এটি ইচ্ছা করছিল ছবিতে একটা স্কেল থাকতো, কিন্তু এটা আসলেই বেশ বড়, এগুলো খুবই বড়। আর তাই আমি সত্যিই মনে করি, সম্ভবত যখন এই জিনিসগুলো নেমে এসেছিল, তখন এগুলো বেশ বড় ছিল। বাহ! আর বৃষ্টির পরে ব্রিমস্টোন খুঁজে পাওয়া সহজ, কারণ এতে ছাই অস্থির হয়ে পড়ে এবং কিছু জায়গায় ধসে পড়ে। তখন ভেতরের উপাদান বেরিয়ে আসে, যেটা ক্রিস্টালিন ক্যাপসুলে ভরা ব্রিমস্টোনে পূর্ণ। এখন এটা হচ্ছে সেই স্ল্যাব। তারা সরানোর আগে, জানো, প্রথম ছবিটা তুমি তুলেছিলে যেখানে এগুলো এখনো ছিল। আর বাস্তবে যদি তুমি ওখানে খুঁড়ে পেতে, তাহলে ক্যাপসুলগুলো গোলাকার। ওগুলো চাকটা বা ফেটে খোলা নয়, ওগুলো গোল। আর এগুলো ফেটে গেছে। এগুলো শুধু কিছু ব্রিমস্টোনের ছবি, যেগুলো এদিক ওদিক পড়ে আছে। আর রন মানুষজনকে ওখানে নিয়ে যেতে খুব পছন্দ করত, কারণ ব্রিমস্টোন খোঁজা খুবই রোমাঞ্চকর। হ্যাঁ। এই ট্রিপে সে তার ছেলে রনকে নিয়ে গিয়েছিল। মিশেলের ভাই ভিডিও করায় অভ্যস্ত না হওয়ায় ফুটেজ কিছুটা কাঁপা, তবে আশা করি বুঝতে পারবে। এখন এখানে অনেক বড় আছে, ওইটার চেয়েও বড়। কিন্তু এখানে অনেক ছোট ছোটটাও ছড়িয়ে আছে। এখানে একটা মাটির নিচে ঢাকা পড়ে আছে। এটার একটু কাছে গিয়ে দেখো। ওটা ক্যাপসুলের ভেতরে জোড়া অবস্থায় আছে। এখন এখানে দেখো, একটা ছিল ঠিক আমার ছুরির ধারেই। এদিকে এসো, একদম ওপর থেকে নিচে তাকাও। এখন পাহাড়ের নিচে তাকাও, দেখি ওটা গড়িয়ে কোথায় গেল।
আর ঠিকই ধরেছ, তুমি এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ। ঠিক আছে, এটা ঠিক সেই মাপের যেটা ওই ক্যাপসুল থেকে বেরিয়ে আসতে পারে। এখন ফিরে যাই ৯০-এর দশকের শুরুতে। রন চেয়েছিল আমি ওর সঙ্গে একটা প্রোগ্রামে থাকি। কারণ ও চেয়েছিল আমি যেন বাইরে গিয়ে প্রোগ্রাম করতে পারি। কিন্তু এই প্রোগ্রামটা করার জন্য আমার এতদিন লেগে গেল নিজের মুখটা সামনে আনতে। আর একদম শুরুতেই লোকেরা দর্শকদের বলেছিল আমি কতটা ভয় পেয়েছিলাম, আর তখনই বুঝেছিলাম এটা আমার জন্য নয়। আর আমি খুশি যে এটা করেছিলাম, কারণ রনের এসব কথা বলা দরকার ছিল। আর এই প্রোগ্রামে যা হতো সেটা হলো রন, মানে ন্যারেটর একটা প্রশ্ন করত। আর রন আমার দিকে ফিরে বলতো, তুমি কেন এই প্রশ্নটার উত্তর দাও না? তাই এখানেও ঠিক এটাই হচ্ছে। তাই আমি দহন নিয়ে পড়াশোনা শুরু করলাম। আরেকজন ফরাসি ব্যক্তি, নাম লাভোয়াসিয়ে। লাভোয়াসিয়ে, আমার মনে হয় ওর নাম এটাই। তিনি দহন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং লক্ষ্য করেন যে সালফার দিয়ে পোড়ানো পদার্থগুলোর পোড়ানোর পর যে ছাই থাকে সেটা পোড়ানোর আগের পদার্থের চেয়ে ভারী হয়। এটা হয় কারণ রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিজেন থেকে অতিরিক্ত অণু এসে মিশে যায়। তাই ঈশ্বর এমনভাবে ব্যবস্থা করেছিলেন যাতে পোড়ানোর পর এমন একটি পদার্থ থাকে যার ছাই পোড়ানো মূল উপাদানের চেয়ে ভারী হয়, ফলে এটা অত্যন্ত ভারী হয়ে যায় এবং এর বাইরের অংশটা খসখসে। সবটা নয়, তুমি চাইলে হাত বাড়িয়ে সরাসরি এটা তুলে নিতে পারো। বাইরের দিকে আবহাওয়ার কারণে এটা একটু খসখসে হয়ে গেছে, কিন্তু সেটা পেরিয়ে গেলে ভেতরে এটা বেশ জমাট বাঁধা। এবং এখন রন বিভিন্ন স্থানে থাকার অভিজ্ঞতা, বিভিন্ন স্থান খুঁজে পাওয়া নিয়ে কথা বলবেন। আমরা এই ৫টি স্থানের প্রতিটিতেই অসংখ্য এই গোলক খুঁজে পেয়েছি। এগুলো সব স্তরেই আছে। এই জিনিসগুলো যেটাই আঘাত করত সেটার ভেতর ঢুকে যেত। এগুলো পাথর, কাঠ, এমনকি ধাতুর মধ্যেও প্রবেশ করতে পারত। এবং আমরা সেখানে ভিট্রিফাইড সোনা পেয়েছি, যেটা গলিয়ে কাচের মতো হয়ে গেছে এবং উবেছে। ঠিক তাই, বাষ্পীভূত। আমরা সেই স্ফটিকও পেয়েছি, যেগুলো সোনা বাষ্পীভূত হলে লবণের মতো রূপ নেয়। এবং অবশ্যই আমরা আমাদের ইলেকট্রনিক সিস্টেম দিয়ে সেগুলো খুঁজে পেয়েছি। এছাড়াও আমরা মানুষের কঙ্কালের অংশ পেয়েছি, যেগুলো সব পুড়ে গিয়েছিল এবং বিকৃত হয়ে গিয়েছিল। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এগুলোরই সোদোম ও গমোরার অবশিষ্টাংশ। এবং এগুলো প্রচণ্ড তাপে পুড়ে গিয়েছিল। স্ফটিক খুললে দেখা যায় গন্ধকের বলগুলো গোলাকার। রন আমাকে এর কারণ ব্যাখ্যা করতে বলল। যখন তুমি এই গন্ধকের বলগুলো ক্যাপসুল থেকে বের হতে দেখো, ওগুলো গোলাকার। আর বলা হয়েছে যে আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি হয়েছিল, আর যে কোনো কিছু যখন বায়ুমণ্ডল ভেদ করে নামে সেটা বাতাসের মধ্য দিয়ে যাওয়ার কারণে গোল হয়ে যায়, আর এগুলো গোল। আর আমরা খুঁজেছি, আমরা স্মিথসোনিয়ানে গিয়েছি, আমরা পৃথিবীর নানা জায়গার ভূতত্ত্ববিদদের সঙ্গে কথা বলেছি। কেউ কখনো এমন গন্ধক আগে কোথাও দেখেনি। তুমি কিছু লোককে বলতে শুনবে, ও ওরা তো এগুলো অমুক জায়গায় পেয়েছে বা তমুক জায়গায় পেয়েছে। কিন্তু আমরা কখনো কাউকে দেখিনি যে এই গন্ধকের বলগুলো কোথাও থেকে দেখাতে পেরেছে। এখন বন্দুকের উপস্থিতিতে পোড়ানো কোনো বস্তু নিয়ে একটা অদ্ভুত ব্যাপার হলো, পোড়ানোর সময় তার ঘনত্ব বেড়ে যায়। আমি যত ধরনের পোড়ানোর প্রক্রিয়া জানি, সবগুলোতেই মূল বস্তু থেকে ছাইয়ের ঘনত্ব কমে যায়। কিন্তু ছাই,
যেটা বন্ধক দিয়ে বা বন্ধকের সঙ্গে কিছু পোড়ানোর পর থেকে যায়, সেটা আরও ঘন। এটা ব্যাখ্যা করতে পারে কেন এটা সাধারণের চেয়ে বেশি দিন টিকে থাকে। কিন্তু আমি যতদূর ভাবতে পারি, এটা প্রায় ৩৫০০ বছর, আসলে ৩৯০০ বছর ধরে টিকে থাকার একমাত্র ব্যাখ্যা হলো ঈশ্বর চেয়েছিলেন এটা টিকে থাকুক। যেমন দ্বিতীয় পিতরে, আমার মনে হয় ২য় অধ্যায়ে ৬ নম্বর পদে আছে। আমার বিশ্বাস সেখানে বলা হয়েছে তারা একটি এনস্যাম্পল, যার অর্থ অনুবাদ করলে দাঁড়ায় একটি দৃশ্যমান উদাহরণ। আর তাই ঈশ্বর এই উদ্দেশ্যেই সেগুলো সংরক্ষণ করেছিলেন। কারণ আপনি যদি সেগুলো দেখতে না পান, তাহলে ওগুলো কোনো দৃশ্যমান উদাহরণ হতো না। যদি আপনি সেগুলো দেখতে না পান, বা যদি সেগুলো উড়ে গিয়ে হারিয়ে যেত। একেবারে অবিশ্বাস্য। হ্যাঁ, সত্যিই তাই। আর কয়েক বছর আগে মিশেল, ডেনিস, আমার স্বামীর ব্যান্ডেল, আমরা সবাই ইসরায়েলে গিয়েছিলাম। আর আমার পিঠে চোট ছিল, তাই আমি উঠতে পারিনি। তাই আমি একটা ড্রোন নিয়ে গিয়েছিলাম, আর এই যে ওটার কিছু ফুটেজ। আমরা সেই জায়গায় ছিলাম যেটাকে আমরা গোমরাহ বলে বিশ্বাস করি, যেটা শুরুতেই বা ঠিক আশেপাশে এবং মাসাদার একটু নিচে অবস্থিত। শুরুর দিকে খেয়াল রাখতে ভুলবেন না, কারণ আপনি দেখতে পাবেন মৃত সাগর কতটা কাছে। আর এটাও খেয়াল করুন, যখন আপনি এই ফুটেজ দেখবেন, আমি কথা বলার সময় ভিডিওটা চালিয়ে দিচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম যেগুলোকে আমরা রাস্তা বলে মনে করেছিলাম, সেগুলো আসলে একে অপরের সঙ্গে সংযোগ করছিল, মানে ওগুলো কেবল এলোমেলো ছিল না। এই এলাকাগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করত। আর কিছু জায়গায় ক্ষয়প্রাপ্ত ছাইয়ের উপাদান ক্ষয়ে গিয়ে নিচে পড়ে গিয়েছিল। ওই গরমের মধ্যে দিয়ে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন ছিল, যেমন এখানেই দেখুন। আপনি যা দেখছেন। কিন্তু মিশেল, তুমি প্রথমবার এটা দেখে কি মনে করেছিলে? ওহ, আমার তো দারুণ লেগেছিল। আমরা সেখানে গিয়েছিলাম, চারপাশে ঘুরে দেখেছিলাম, আর বিভিন্ন ভবনের গঠন দেখতে আমার খুব ভালো লেগেছিল। আর আমরা পারলাম, র্যান্ডেল আমাদের দেখিয়েছিল কোথায় সালফারের বল পাওয়া যায়। তাই আমরা খুব মজা পেয়েছিলাম ওগুলো খুঁড়ে বেশ ভালো একটা সংগ্রহ করতে পেরে। এখন আমরা সেগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারছি। এটা খুবই মজার ছিল, তবে খুব গরম ছিল। হিয়া, হিয়া, আর আমি তোমাকে দেখতে দিচ্ছি মিশন। ও পাশে উঠে গেছে। ও কত উপরে উঠে খনন করছে সালফারের বল। দুঃখিত মিশেল, জানি এই অ্যাঙ্গেলটা তোমার অপছন্দ, কিন্তু এটাই একমাত্র অ্যাঙ্গেল ছিল। আসলে তোমাকে পা খুব শক্ত করে গেঁথে রাখতে হতো, না হলে ওই গুঁড়ো একেবারে নিচে গড়িয়ে পড়ে যেতে। হ্যাঁ, ঠিকই বলেছ, একদম ঠিক। আর তাই তুমি জানো, দূর থেকে এগুলোকে দেখলে মনে হয় এগুলো যেন কোনো গঠন বা কাঠামোর মতো দেখায়। আমার মনে হয়েছিল কোণায় একটা দরজা দেখেছি, আর তারপর মনে হচ্ছিল আরেক কোণায় যেন সিঁড়ি উঠে গেছে। দেখো তুমি কত ওপরে উঠে আছো। হ্যাঁ, ও ছিল খুব ওপরে ছিল। আর তারপর, যদি মনে থাকে একটু আগে আমরা যে ভিডিওটা দেখছিলাম, সেখানে রন একটা ঘুরে যাওয়া জিনিস খুঁজে পেয়েছিল। আচ্ছা, মিশেলও একই রকম একটা অভিজ্ঞতা পেয়েছিল, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। এখন দেখো, ও বন্ধটা নিচ্ছে, কারণ এভাবেই বোঝা যায় এটা গন্ধ। তুমি এটা পাহাড়ের নিচে পেয়েছিলে। ঠিক ওখানেই পড়েছিল। মাটিতেই পড়েছিল। গন্ধ ওখানের কালো অংশটিতে। কখনো কখনো যদি ওদিকে তাকাও, ছোট ছোট বাদামি হলুদ বলগুলো দেখতে পাও, এটা, ওগুলো যেন পড়ে যাবে। হ্যাঁ, ওভাবেই ওগুলো পড়ে যায়। ওটা সত্যি দারুণ একটা ভ্রমণ ছিল। আমার মনে হয় আমি তোমাদের সঙ্গে যতটা আনন্দ পেয়েছি,
রন বেঁচে থাকাকালীনও ততটা পাইনি, জানো তো, আর আমরা সবাই মিলে দারুণ সময় কাটিয়েছিলাম। এখন আমাদের খুব বেশি তাপমাত্রা নিয়ে কথা বলতে হবে। কারণ তুমি যদি শুধু কিছু একটা আগুনে দাও, তাহলে সেটা হবে না। সদম ও গোমরায় যা ঘটেছিল, ওটা খুব দ্রুত পুড়ে গিয়েছিল। তুমি যখন কাঠের একটা টুকরো পোড়াও, তখন ছাইটা ছড়িয়ে পড়ে। এটা এত দ্রুত পুড়ে গিয়েছিল, এটা জায়গাতেই পুড়ে গিয়েছিল ছড়িয়ে পড়ার আগেই। আচ্ছা, এর জন্য একটা শব্দ আছে, একে বলে থার্মাল আয়নাইজেশন। এটা অনেক ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে একা ছিল। এটার জন্য চরম তাপের দরকার হয়, প্রায় পারমাণবিক বিক্রিয়ার মতো। পেন্টু এটা পারমাণবিক নয়, এটা এমন এক ধরনের বিক্রিয়া যা আসলে আয়ন ও এ ধরনের জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়। আর তুমি যদি এখানে স্তরগুলো দেখো, এটা অত্যন্ত উচ্চ তাপমাত্রার ফ্ল্যাশ ফায়ারের ফল, যেখানে পোড়ানো পদার্থের সব উপাদান পরমাণু ওজন অনুযায়ী আলাদা হয়ে গিয়েছিল। এতে ওগুলো স্তরে স্তরে বসে গিয়েছিল। এবং এখানে তুমি স্তরগুলো দেখতে পারো, ওগুলো। এটা এক অদ্ভুত ঘটনা। আমরা এটা আর কোথাও দেখি না। আমি বিশেষভাবে এই ছবিটা পছন্দ করি কারণ এটা এমন একটা কাঠামোর টুকরোর মতো দেখায়, যেটা পুড়ে যাওয়ার সময় ভেঙে পড়ার চেষ্টা করেছিল। এটা এত দ্রুত পুড়ে গিয়েছিল যে ভেঙে পড়ার প্রক্রিয়ায় যেন সময়ের মধ্যে আটকে গিয়েছিল। এই ছবিটা একেবারে অবিশ্বাস্য। এটা কিছুতেই ঘটতে পারত না। শুধুমাত্র হাজার হাজার ডিগ্রির বেশি তাপমাত্রার ফ্ল্যাশ ফায়ারের আয়নাইজিং প্রভাব ছাড়া আর কিছুই এটা ঘটাতে পারত না। এক মুহূর্তে আগুন ঘুরে বেরিয়েছিল এবং আবার সময়ের মধ্যে জমে গিয়েছিল। এটা খুবই স্পষ্ট। আপনি লক্ষ্য করলে দেখবেন, উপরের ও নিচের স্তরগুলো তুলনামূলকভাবে সোজা ও গোছানো, কিন্তু এই স্তরটা কুঁচকানো, যা দেখায় যে আগুন ওই নির্দিষ্ট উপাদানের সঙ্গে ঘুরে বেরিয়েছিল। এবং আমাদের আসলে কোনো উপায় নেই জানার এই উপাদানগুলো কি ছিল, কারণ যখন এটা ঘটেছিল, তখন যে রাসায়নিক প্রতিক্রিয়া হয়েছিল তা সবকিছুই বদলে দিয়েছিল। রন বিশ্বাস করতেন, আপনি যদি লক্ষ্য করেন, আমরা যখন আরও ছবি দেখব, তখন দেখবেন যে ভবনগুলো খুব উঁচু বলে মনে হয়, আর তারপর এই ছাইগুলো সব নিচে পড়ছে। আপনি যদি মাটির স্তরে দাঁড়িয়ে উপরের দিকে তাকান, তাহলে ভাববেন, বাহ, এই ভবনগুলো সত্যি অনেক উঁচু ছিল। কিন্তু রন বিশ্বাস করতেন এবং তিনি প্রমাণও পেয়েছিলেন যে আগুন পুরোপুরি বেডরক পর্যন্ত পুড়ে গিয়েছিল। এবং এই ছবিটা ঠিক এখানেই সেই ধারণাকে নিশ্চিত করে। আপনি দেখতে পাচ্ছেন শহরের স্তরগুলো, যার নিচে পাথর রয়েছে। আপনি যা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যখন সেখানে থাকি তখন দেখতে পাই। হলো এটা পুরোপুরি বেডরক পর্যন্ত নেমে গেছে। প্রথম ছাইয়ের এই অংশটি রন আমাকে ৮৮-তে দেখান। আমি বিশ্বাস করি এটা রাস্তার খুব কাছাকাছি ছিল এবং এটা সত্যিই তার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি তার সঙ্গে দেখা করার আগেই সে এটা খুঁজে পেয়েছিল, আর আমি মনে করি এটাই তাকে এসব বিষয় আরও গভীরভাবে দেখতে উৎসাহিত করেছিল এবং সে এ নিয়ে কথা বলবে। সদম ও গোমরের সম্পর্কে। আর আপনি যেমন দেখতে পাচ্ছেন, বাতাস এটা ঘুরিয়ে এবং স্তূপ করে রেখেছে। ভয়ঙ্কর তাপ। আব্রাহাম বলেছিলেন, অথবা আদি পুস্তকের লেখক বলেছিলেন, যে উপত্যকার ধোঁয়া উঠেছে
চুল্লির ধোঁয়ার মতো করে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন গরম বাতাসের ঘূর্ণি সদোম নগরীর ধ্বংসাবশেষকে ঘুরিয়ে নিয়ে গেছে। এই ঘূর্ণির মধ্যে আর আপনি দেখতে পাবেন কোথায় পাথর পুড়ে গেছে, কাঠ, মানুষ আর পশুরা সবকিছু পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই গল্প বলার মতো, শুধু ছাই ছাড়া। আর আবারও বন্ধুরা, যদি আমরা চাই তাহলে আমরাও ধার্মিকদের পায়ের নিচে ছাই হয়ে যেতে পারি, যেমনটা আজ এখানে আমাদের সামনে দেখা যাচ্ছে। এটা আমাদেরই পছন্দ। ঈশ্বর আমাদের সামনে জীবন ও মৃত্যু রেখেছেন, আর তুমি কোনটা বেছে নেবে? এখন আমরা আরো কিছু শক্তিশালী গঠনগত প্রমাণ দেখব। আর আমরা আসলে আশা করতে পারি না ৩,৯০০ বছর আগে এমন কিছু যা পুড়ে গেছে এবং ভিজে গেলে এতটাই ভঙ্গুর হয়ে যায়। তবু জানেন তো এখনো টিকে আছে। কিন্তু এগুলো ছিল কনানীয় শহর। আর প্রাচীন কনানীয় শহরগুলোর দেয়াল ছিল অত্যন্ত মজবুত এবং বিশেষত্ব ছিল এগুলো ছিল দ্বৈত দেয়াল। এর একটি উদাহরণ হলো জেরিকো। আপনি লক্ষ্য করবেন এটা ২ স্তরের, আর এভাবেই তারা তাদের শহর তৈরি করত। নিচের বাইরের দেয়ালে শক্তিশালী বাট্রেস ছিল, যাতে এটা খুবই স্থিতিশীল হয় এবং ভেঙে ফেলা অসম্ভব হয়। এগুলোর একটির আরও কাছ থেকে তোলা ছবি এখানে। এখন আমি এটিকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করছি, কারণ এটি একটি প্রাচীন মিশরীয় দুর্গ এবং এতে একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, শুধু এটা কাদা ইট দিয়ে তৈরি। তাই এটা ততটা শক্তিশালী হতো না, কিন্তু দেখতে এমনই হতো। এখানে মিশেল এবং আমার স্বামী ব্যান্ডাল এখানে দাঁড়িয়ে আছেন রনের প্রিয় জিনিসগুলোর একটির সামনে। তিনি বিশ্বাস করতেন এটি একটি জিগুরাটের অবশিষ্টাংশ। এখন জিগুরাট হল পিরামিড বা ধাপাকৃতির একটি কাঠামো, যা প্রাচীনকালে ব্যবহার করা হতো। কিন্তু এটিতে, যদি আপনি লক্ষ্য করেন, সমান দূরত্বে অনুভূমিকভাবে কিছু গর্ত রয়েছে প্রায় অর্ধেক নিচে, এবং উপরে আরও কিছু গর্ত আছে। কিন্তু এই ছবিতে আপনি সেগুলো ভালোভাবে দেখতে পাবেন না। আর রন বিশ্বাস করতেন প্রাচীন নির্মাণ পদ্ধতি নিয়ে তার পড়াশোনার ভিত্তিতে তারা কাঠ ব্যবহার করত বিভিন্ন স্তরকে জায়গায় ধরে রাখতে, যেমন এখানে দেখানো হয়েছে। আর কাঠ এই কাঠামোর পাথরের তুলনায় অনেক দ্রুত পুড়ে গিয়েছিল। তিনি আলোচনায় আর আপনি দেখতে পাবেন নিচে এবং উপরে দুই জায়গাতেই যেখানে গাছের গুঁড়ি পুড়ে গেছে, তবে নিচের স্তরে এগুলো আরও বেশি স্পষ্ট।